অনুশীলনী 11.1 যে দুটো অঙ্ক বাকি ছিল আমি প্রথমত হচ্ছে 9 ক করাই দিছিলাম, খ নাম্বারটা করতে বলছিলাম। খ নাম্বারটা আমি একটু দেখাই দিচ্ছি। এই ধরনের অঙ্কগুলা দুইটা পক্ষই তোমাকে করতে হবে, মানে বাম পক্ষ ডান পক্ষ দুই পক্ষ মিলে কাজ করতে। তো এখানে একাধিক সমান সমান আছে, কি ধরে নিতে হয় আমরা এর আগেই বলছি। আসল স্টার্ট করুন। দেয়া আছে a by b equal to b by c equal to c by d equal to k। না, এটা করানো হয়েছে কিন্তু ক করানো হয়েছিল। এখন c by d equal to k শেষ থেকে শুরু করতে বলছিলাম, তার মানে c equal to হলো d k। তো খটা তো পারছো? জি ভাইয়া, এটা তো বলেছি পেয়েছি। আচ্ছা, পাইলে ভালো কথা, যদি পেরে থাকো তাহলে করানো লাগবে না। আচ্ছা, তুমি নিধি কি পারছো? জি স্যার। ওকে, তাইলে আমি এটা বাদ দিয়ে দিচ্ছি। 16 নাম্বারটা করে 16 নাম্বার ম্যাথটা একটু দেখে নাও, স্পেশাল একটা ম্যাথ। এটা যদি কে ধরে করো তাহলে অঙ্কটা অনেক বড় হবে। তো স্পেশাল অঙ্ক বলছিলাম 15, তার সাথে তুমি 16 কেও স্পেশাল আকারে ধরে নিতে পারো। তো এই অঙ্কটাকে কে ধরে করলে অঙ্কটা প্রায় 2 পৃষ্ঠার হয়ে যায়। এই কারণে আমরা এই অঙ্কটা একটা স্পেশাল নিয়মে করব। স্পেশাল নিয়মটা হলো, আচ্ছা লাস্ট ক্লাসে তোমাদের একটা কথা বলছিলাম যে a + b + c নট ইকুয়াল টু 0, এটা থাকার অর্থ কি বলতো? এটা থাকার অর্থ হলো অঙ্কের কোথাও না কোথাও এটা থেকে কাটাকাটি করতে হবে। মনে আছে সবার? এটা লাস্ট ক্লাসে আমি তোমাদের বলে দিয়েছিলাম, তোমরা যদি 11.1 এর ক্লাস 2টা একটু দেখে নাও তাহলে তোমাদের মনে পড়বে। তো 16 নাম্বার অঙ্কটায় প্রথমে দেয়া আছে আমাকে প্রমাণ করতে হবে এ বি সি এই তিনটা সমান। এই অঙ্কটার জন্য তুমি যদি একটা নোট মনে রাখো, নোটটা হচ্ছে বিয়োজন, ব্যস্ত, যোজন। আচ্ছা বলো তো ভাইরা, বিয়োজনের উল্টা না যোজন? জি ভাইয়া। বিয়োজন প্রক্রিয়ার উল্টাটাই তো যোজন। তো তুমি যদি এই জিনিসটা মনে রাখো যে বিয়োজন হলো যোজনের উল্টা, বেসিক্যালি এটা একটা নোট। কেন এই অঙ্কের তিনটা স্টেপ তোমাকে করতে হবে, বিয়োজন করতে হবে, তারপরে ব্যস্ত, তারপরে যোজন। কিভাবে আসো আমরা দেখাই। সো 16 নাম্বার এই অঙ্কটাকে স্পেশাল লিখে রাখতেছি আমি। লাস্ট ক্লাসে 15 নাম্বারটাকে স্পেশাল বলছিলাম, এই দুটো আলাদা ভাবে মনে রাখতে পারলে আমাদের জন্য ভালো। দেয়া আছে b + c - a divided by b + c, c + a - b divided by c + a, a + b - c divided by a + b। সাইড নোটে দেয়া আছে a + b + c নট ইকুয়াল টু 0। এরা লাস্ট ক্লাসে তোমাদের বলছিলাম লব আর হরের মধ্যে যদি মিল থাকে তাহলে আমরা যদি বিয়োজন করি তাহলে রাশিটা ছোট হয়ে যায়, তাই না ভাইরা? মনে আছে সবার? নিচেরটা উপরে যদি আমি বিয়োগ করে দিই তাহলে দেখো তো রাশিটা ছোট হয়ে যাবে। তো প্রথমে তুমি বিয়োজন করো, b + c - a - b - c divided by b + c, c + a - b - c - a, c + a, আর ফাইনালি a + b - c - a - b by a + b। এবার লক্ষ্য করো আমি সাইড নোটটা কি দিব? বিয়োজন। বুঝতে পারছো ক্লাসের সবাই? হরটা লবে বিয়োগ করছি, এটা কি বলা হয় বিয়োজন প্রক্রিয়া। বিয়োজন করলে কি হয়? -a by b + c -b by c + a - c by a + b। মাইনাস কেটে দাও, তিন পক্ষে মাইনাস দ্বারা গুণ করলাম, এরকম হয়ে যায়। আচ্ছা, আমি অঙ্কটায় নোটটা কি বলছিলাম? বিয়োজন, তারপরে ব্যস্ত, তারপরে যোজন। যেহেতু আমাকে এবিসি প্রমাণ করতে বলছে, তুমি একটা কাজ করো,
এটাকে ব্যস্তকরণ করো। ব্যস্ত বুঝছো মেয়েরা, উল্টায় দাও। সাইড নোট হইলো ব্যস্তকরণ। এবার তোমাদের হয়তো সবার মনে আছে যারা আমরা আমাদের অঙ্কে দেওয়া আছে a প্লাস b প্লাস c নট ইকুয়াল টু 0। যারা আমি যদি এই অবস্থায় যোজন করি, লবের প্রত্যেকটা কি a প্লাস b প্লাস c হয়ে যায় না? ঠান্ডা মাথায় আমাকে বলো, এই অবস্থায় আমি যদি যোজন করি তাহলে লবের প্রত্যেকটা রাশি কি a প্লাস b প্লাস c হয়ে যায়? কারণ অঙ্কে বলা আছে যে a প্লাস b প্লাস c দ্বারা আমার উভয় পক্ষে ভাগ করতেই হবে, নট ইকুয়াল টু 0 দেওয়া আছে। ক্লাসের সবার কি মনে আছে? ক্লাসের সবাই জি এর ভাইয়া। অঙ্কটা আবার একটু দেখাই দিচ্ছি। অঙ্কে এটা দেয়াই আছে যে তোমাকে এই শর্তটা বোঝানোর জন্য যে এই অঙ্কে তোমার a প্লাস b প্লাস c কেটে দিতে হবে। তো আমরা যোজন করি, তাহলে নিয়মটা দেখছো, বিয়োজন তারপরে ব্যস্ত এরপরে হলো যোজন। যোজন মানে হলো নিচেরটা উপরে যোগ b প্লাস c প্লাস a ডিভাইডেড বাই a, c প্লাস a প্লাস b ডিভাইডেড বাই b, a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই c। সাইড নোট হলো যোজন। তো হ্যাঁ, আমি জানতে চাই a প্লাস b প্লাস c কি কেটে দেওয়া যায় তিন পক্ষ থেকে? জি ভাইয়া। সাইড নোট হলো যেহেতু a প্লাস b প্লাস c নট ইকুয়াল টু 0, সো ব্যস্তকরণ করো, উল্টায় দাও। সো a ইকুয়াল টু b ইকুয়াল টু c, উল্টায় দিছি, প্রমাণিত। এই অঙ্কটা একমাত্র ব্যতিক্রম অঙ্ক কেন, যে একাধিক সমান সমান থাকা সত্ত্বেও আমরা কে ধরি নাই। সবাই কি আমার কথা বুঝছো? এই কারণে স্কুল পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। ক্লাসে সবাই কি অঙ্কটা বুঝছো? 17 নম্বর ভাইয়া। হ্যাঁ, 17 নম্বরটা। ও 17 নাম্বার করাই দিনি। না ভাইয়া। ও আচ্ছা, ঠিক আছে, 17 নাম্বারটাও আমি দেখাই দিচ্ছি। 17 নাম্বারে অঙ্কে বলা আছে x প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু 0। আমাকে একটু বলবা যে এই অঙ্কে কি হয়? ভাই x প্লাস ওয়াই প্লাস জেড দ্বারা কোন না কোনো এক জায়গায় ভাগ করা যাবে। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। সো আমরা এটা একাধিক সমান সমান আছে, এটাকে আমরা কে ধরে নিই প্রথমে, তারপরে এখান থেকে এক্স ওয়াই জেড এর মানটা বের করে। তাই বলে রাখি 16 নাম্বার একমাত্র ব্যতিক্রম অঙ্ক যেখানে একাধিক সমান থাকার পরেও আমি কে ধরে নেই নাই। বুঝতে পারছো? এই কারণে ওইটাকে স্পেশাল বলছি। ওকে, এটা দিয়ে আমরা চ্যাপ্টারটা শেষ করে দিব। x বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি। কেউ কি একটু বলবা ওয়াই বাই কত আছে? একবার ধরে নিই, দেওয়া আছে লেখা। এটা কত আছে ভেড়া? আমি একটু দেখে নিচ্ছি। ওয়াই এ জেড বি এক্স সি, আর এটা হলো জেড এ এক্স বি ওয়াই সি। এইটাকে ভেড়া কে ধরে নাও। এখন একটা একটা করে বলো। এখন আবার এবং এখন এক্স বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি হলো কে। এখান থেকে এক্স কত হবে? কে ইন্টু এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি, এক নাম্বার। বলো অনুরূপ ভাবে ওয়াই আর জেড কত কত হবে? ওয়াই হবে কে ইন্টু ওয়াই এ জেড বি এক্স সি, আর জেড হবে কে ইন্টু জেড এ এক্স বি ওয়াই সি। তোমাদের কাছে আমি জানতে চাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড কিভাবে আসবে।
আমার যেহেতু ওইটা দিয়ে কেটে দিতে হবে, x প্লাস ওয়াই প্লাস জেড আমি কিভাবে আনবো? এরা 1 2 3 সমীকরণ থেকে বলো x প্লাস ওয়াই প্লাস জেড কিভাবে আসবে? সমীকরণ 3টা যোগ করতে হবে, তাই তো? 1 যোগ 2 যোগ 3, যোগ করলে কত হবে? x প্লাস ওয়াই প্লাস জেড k ইন্টু x a প্লাস y b প্লাস z c প্লাস k ইন্টু y a z b x c প্লাস k ইন্টু z a x b y c। এরা রাইট সাইডে তোমাদের k কমন যায়, একবারে তোমাদের সবাই হয়তো একটু লক্ষ্য করবা যে 3টার মধ্যে x আছে, এই 3টা কমন নিলে কি হয়? x x x কমন নিলে কি হবে জানো? a প্লাস b প্লাস c, তাই না? জি ভাইয়া। y কমন নিলেও a প্লাস b প্লাস c হবে। ইনফ্যাক্ট তুমি যদি z ও কমন নাও a প্লাস b প্লাস c হবে। মোট 9টা রাশি আছে, a প্লাস b প্লাস c কমন যায়। a প্লাস b প্লাস c কমন নিলে হবে x প্লাস y প্লাস z। এই অঙ্কে ভেরা বলছিলাম না যে x প্লাস y প্লাস z কাটা যাবে, এই যে সময় চলে আসছে উভয় পক্ষ থেকে x প্লাস y প্লাস z কাটা। সাইড নোট, যেহেতু x প্লাস y প্লাস z নট ইকুয়াল টু 0, তার মানে কে কত হবে? ভাই 1 বাই প্লাস বি প্লাস সি। 1 বাই a প্লাস b প্লাস c। এর মানে কি তার মানে প্রত্যেকটা হ্যাঁ ভাইয়া দেখো, প্রত্যেকটা অনুপাতকে আমি কি ধরছিলাম? জি ভাইয়া। তাহলে অর্থাৎ প্রতিটি অনুপাতের মান 1 বাই a প্লাস। বুঝা গেছে? জি ফাইন। তো এর সাথে আমাদের 11.1 চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। 11.1 এর উদাহরণ অঙ্কগুলা হচ্ছে অনুশীলনীর মতোই দেখে আমি উদাহরণ করাইলাম না কোনোটা। 11 নাম্বার একটা সৃজনশীল দেয়া আছে। প্রত্যেকটা ম্যাথ তোমরা করছো, দেখো তো ভাইরা পরিচিত লাগে কিনা। এইটা হচ্ছে 7 এর ক, এইটা হচ্ছে 9 এর খ, আর এইটা হচ্ছে 10 নাম্বার। মানে 3টা অঙ্ক মিলাইয়া সৃজনশীল বানায় দেওয়া হয়েছে, বুঝছো ভাইরা? ক্লাসের সবাই পারবা তাইলে? আমি ধরে নিচ্ছি যে এর বাকি অঙ্কগুলো তুমি করতে পারবা। তো 11.1 শেষ করে এখন আমি চলে যাচ্ছি ভাইরা, আমাদের একটু বাকি ছিল। তোমাদের হয়তো মনে আছে চ্যাপ্টার 2 আমরা প্রায় 7টা ক্লাস নিয়েছি, তো তারপরেও এটা শেষ হয়নি, কারণ এইটার আংশিক ভগ্নাংশ পার্টের 2-3টা অঙ্ক আমার বাকি আছে। আমি ওইটা একটু করাই দিচ্ছি, পাশাপাশি ওইখানে এমসিকিউ রিলেটেড কতগুলা ইনফরমেশন আছে। তোমরা জানো যে চ্যাপ্টার 2টা হায়ার ম্যাথের সবচেয়ে বড় চ্যাপ্টার। রিভাইজ দেওয়ার সময় খুব মনোযোগ দিয়ে গ্রুপ ভিত্তিক অঙ্কগুলা করবা। আর এটা বাদ দেওয়ার কোনো রাস্তা নাই। কেন আমি একটু বুঝায় বলি। যদি শর্ট সিলেবাস দেয়, মানে এই যে 2000 এবার যারা ক্লাস 10-এ পড়তেছে তারা কিন্তু ভাইয়ারা অলরেডি এই চ্যাপ্টার গুলা, মানে চ্যাপ্টার 2টা আছে তাদের সিলেবাসে। তো আমি তোমাদের যেহেতু পুরা বছর যদি ক্লাস না হয়, সেক্ষেত্রে শেষে হয়তো তোমাদের বিশেষ সম্ভাবনা আছে, মানে শর্ট সিলেবাস দেওয়ার। সেক্ষেত্রে গত বছর যে চ্যাপ্টার গুলো ছিল গুরুত্বপূর্ণ চ্যাপ্টার গুলো, আমি ওই চ্যাপ্টার গুলো আগে করাচ্ছি, যেন মানে তোমাদের সিলেবাসটুকু বেশি কাভার। সবাই কি আমার কথা বুঝতেছো? ফাইন। তো আসো আমরা হায়ার ম্যাথ অনুশীলনী 2 চলে যাই।
তো হায়ার ম্যাথ অনুশীলনী 2 এর আজকে হচ্ছে তাহলে ক্লাস 8। ওকে, তো তোমাদের আংশিক ভগ্নাংশের রুলগুলা আমি জানি না মনে আছে কিনা। আংশিক ভগ্নাংশের মূলত 4টা রুল আছে, আমি রুল 4টা একটু তোমাদের লিখে দিচ্ছি। কি হইলে কি ধরতে হয়, রুলস অফ পার্শিয়াল ফ্র্যাকশন। পার্শিয়াল ফ্র্যাকশন ইংরেজিতে বাংলায় বলা হয় আংশিক ভগ্নাংশ। একটা ভগ্নাংশকে অংশে বিভক্ত করা। 4টা রুল বলে দিচ্ছি। 1 নাম্বার হলো, সাপোজ এরকম আছে mx স্কয়ার প্লাস nx প্লাস l, আর হরে আছে x মাইনাস a, x মাইনাস b, x মাইনাস c। সেক্ষেত্রে আমরা কি ধরি, a বাই x মাইনাস a, b বাই x মাইনাস b, আর c বাই x মাইনাস c। এভাবে আমরা ধরে নিই নরমাল আংশিক ভগ্নাংশ, এগুলো গঠন করাইছি। যদি পূর্ণ বর্গ থাকে কোনটায়, সাপোজ x মাইনাস a, x মাইনাস b হোল স্কয়ার, সেক্ষেত্রে আমরা কি লিখব, a বাই x মাইনাস a, b বাই x মাইনাস b, c বাই x মাইনাস b হোল স্কয়ার। হোল স্কয়ার থাকলে কি করতে হয়, একবার স্কয়ার ছাড়া আর একবার স্কয়ার সহ। নেক্সট 3 নাম্বার স্টেপ হইলো mx স্কয়ার প্লাস nx প্লাস l। তো এখানে x মাইনাস a, x স্কয়ার প্লাস b স্কয়ার, মানে যদি এমন হয় যে হোল স্কয়ার না থেকে ভিতরে স্কয়ার, x স্কয়ার প্লাস সামথিং, সেটা b স্কয়ার হইতে পারে, সেক্ষেত্রে এটা হবে এমন a বাই x মাইনাস a। আর যেহেতু এটাকে আলাদা করে লেখা যাচ্ছে না, আমি একবারেই যেহেতু লিখবো, সবসময় মনে রাখবা যত পাওয়ার এখানে থাকবে ততগুলা কনস্ট্যান্ট উপরে থাকবে। তো এখানে যেহেতু x স্কয়ার আছে, এখানে দুইটা কনস্ট্যান্ট থাকে, আর কনস্ট্যান্টটা লেখার নিয়ম হলো bx প্লাস c। সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো, দুইটা কনস্ট্যান্ট হলে লিখবা bx প্লাস c। যদি তিনটা কনস্ট্যান্ট থাকে তাহলে লিখবা bx স্কয়ার প্লাস cx প্লাস d। মানে x যত পাওয়ার থাকবে, x এর পাওয়ার তার চেয়ে এক কম হবে, তারপরে ধীরে ধীরে কমবে। আমি জানতে চাই যদি হরে পাওয়ার 4 থাকে, তাইলে তুমি উপরে কি লিখবা, x টু দি পাওয়ার 4 আছে, কত লিখবা বলো তো, bx কিউব cx স্কয়ার dx প্লাস e। হরে পাওয়ার যত থাকবে তার চেয়ে এক কম হিসাব করে আস্তে আস্তে x এর পাওয়ার কমাই দিবে। আর মনে রাখবা যত পাওয়ার থাকবে ততগুলো কনস্ট্যান্ট থাকবে, যেহেতু পাওয়ার 4 4টা কনস্ট্যান্ট, এখানে পাওয়ার 2টা, এখানে কনস্ট্যান্ট আছে। সো এই রুলটা আজকে আমরা করব। আর সর্বশেষ আরেকটা রুল আছে, সেটা হলো যদি লবের চেয়ে হরের পাওয়ার বেশি হয়ে যায়, সাপোজ উপরে আছে mx কিউব প্লাস n x স্কয়ার প্লাস l, আর হরে আছে x মাইনাস a, x মাইনাস b। তাহলে দেখো লবে পাওয়ার হচ্ছে 3 আর হরে পাওয়ার হচ্ছে 2। তাহলে মনে মনে তুমি mx কিউব কে এখানে সর্বোচ্চ পাওয়ারটা কত, x স্কয়ার, এটা দিয়ে ভাগ করো, তাহলে x স্কয়ার আর x কাটাকাটি যায়, x কিউব, তাহলে হয় mx প্লাস a বাই হবে x মাইনাস a, আর b বাই হবে x মাইনাস b। এই ভগ্নাংশটাকে বলা হয় অপ্রকৃত। অপ্রকৃত কেন, লবের চেয়ে হরের পাওয়ার যদি বেশি হয়ে যায় তাহলে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। অপ্রকৃত হলে প্রকৃত এরকম করে বানায় নিতে হবে। তোমাদের কাছে আমি জানতে চাই, এটা যদি খালি mx স্কয়ার হইতো তাহলে এখানে কত হইতো, এটা যদি খালি mx স্কয়ার হতো, x কিউব না হয়ে যদি mx স্কয়ার হতো তাহলে কত হতো, mx হতো, mx কিউব, আর এখানে x স্কয়ার যদি হয় মানে mx স্কয়ার, তাহলে mx স্কয়ার আর x স্কয়ার, x স্কয়ার কাটা শুধু m থেকে যাবে। তো
এই ধরনের অপ্রকৃত ভগ্নাংশকে তোমাকে আগে প্রকৃত বানায় তারপরে আংশিক ভগ্নাংশ করতে হবে। আমরা প্রথম দুইটা রুল ফার্স্ট ক্লাসে করছিলাম, এই দুইটা রুল আজকে করব। প্রথমে আমি যে অঙ্কটা দেখা দিচ্ছি, লাস্ট ক্লাসে আমরা সবাই লক্ষ্য করো সবগুলো ম্যাথ করছিলাম, শুধুমাত্র আমাদের এই নাম্বারটা করা হয়। তো এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 7 আর নিচে হচ্ছে এটা। তো তোমরা বুঝতেই পারতেছো যে এটা এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ক্যাটাগরিতে আছে। তো আমরা এটা কিভাবে ধরবো? 11 ঘ নাম্বার। তো এই চারটা রুলকে আমরা একটু স্ক্রিনশট রেখে দিই, এটা গ্রুপে আমি পোস্ট করে দিচ্ছি। তোমাদের মধ্যে কেউ যদি মিস করে থাকো তাহলে লিখতে না পারো, তাহলে আমি গ্রুপে এটা দিয়ে দিব। 11 ঘ ধরি x স্কয়ার মাইনাস 4x মাইনাস 7 x প্লাস 1 x স্কয়ার প্লাস 4 ধরতে হবে a বাই x প্লাস 1 dx প্লাস c ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 4। রুল অনুসারে এটা 3 নাম্বার রুল অনুসারে আমরা এটা ধরে নিছি। নিয়ম কিন্তু একটা, তোমাদের হয়তো নিয়মটা মনে আছে যে 1 নং এর উভয় পক্ষকে বাম পক্ষের যে হর সেটা দ্বারা গুণ করতে হয়। তো 1 নং এর উভয় পক্ষকে আমরা এটা দ্বারা গুণ করি। 1 নং এর উভয় পক্ষকে x প্লাস 1 x স্কয়ার প্লাস 4 দ্বারা গুণ করে কত হবে? x স্কয়ার মাইনাস 4x মাইনাস 7 a ইন্টু x স্কয়ার প্লাস 4 bx প্লাস c x প্লাস 1। x প্লাস 1 আছে নাকি মাইনাস 1 আছে একটু দেখে আসি। তো এবার খেয়াল করো, এটা তো 2 নাম্বার। এখানে মান বসানোর মতো একটা আছে, সেটা হলো মনে মনে এটাকে যদি 0 বসাও x প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে x এর মান আসে মাইনাস 1। তো 2 নং এ x ইকুয়াল টু মাইনাস 1 বসি। তো এটা কত হবে? মাইনাস 1 স্কয়ার 4 ইন্টু মাইনাস 1 মাইনাস 7। আমরা জানি যখন মান বসায় দিই তখন আর অভেদ দিতে হয় না, সমান সমান দিলেই চলে। মাইনাস 1 কে স্কয়ার করলে হয় 1 প্লাস 4, আর এটা হলো মাইনাস বি প্লাস সি ইন্টু 0। যেটা মাইনাস 1 প্লাস 1 0 হয়ে গেছে, বাদ হয়ে যাবে এটা। 1 প্লাস 4 মাইনাস 7 আর এটা হলো 5a। সো এখানে যেটা হবে সেটা হলো মাইনাস 2 ইকুয়াল টু 5a, তার মানে a হবে মাইনাস 2/5। এর মানটা পেয়ে গেছে। কিন্তু আফসোস তুমি আর কোনো ভ্যালু বসাইতে পারবা না, কারণ হলো এক্স স্কোয়ার প্লাস 4 কে মনে মনে যদি 0 লিখি তাহলে এক্স স্কোয়ারের মান আসে মাইনাস 4। কোনো বাস্তব সংখ্যার বর্গ কখনো নেগেটিভ হয় না, এই কারণে এক্স স্কোয়ারের মান মাইনাস 4 এটা আসলে হবে। তো তাইলে কি করা যায়? তো এখন তোমাদের লাস্ট ক্লাসে শিখেছিলাম যে সহগ তুলনা করা। তো এখানে সবচেয়ে বড় পাওয়ার দেখতেছি এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ারের যেটা লাস্ট ক্লাসে শিখেছিলাম আরেকবার বলে দিই, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু যদি 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 4 হয়, তো এখানে তুলনা করলে এর মান হয় 2, বি এর মান হলো 3 আর সি এর মান হলো 4। তো এরকম আমি তুলনা করব। সবাই খেয়াল করো, এক্স স্কোয়ারের সহগ কত? এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1। তো বামে আর ডানে ax স্কোয়ার আর bx স্কোয়ার। তো তুলনা করলে বলবা 2 নং এ এক্স স্কোয়ারের সহগ, তুলনার আরেকটা ওয়ার্ড হইলো সিনোনিম হইলো সমীকৃত।
তুলনা করে বা সমীকৃত করে একটা লিখলেই হলো। খালি এক্স স্কোয়ার দেখো, এক্স স্কোয়ারের সাথে আছে 1 বামে, আর ডানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার কমন নিলে হয় এ প্লাস বি। তো এর মধ্যে আমি এর মানটা জানি, এটা এই পাশে চলে আসলো 1 প্লাস 2/5, বি এর মান হবে 7/5। তো আমরা এ আর বি এর মানটা পাই গেছি, এখনো সি এর মানটা পাওয়া বাকি। তো তোমরা আস্তে আস্তে পাওয়ার কমায় নিবা, এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করছো, এরপরে এক্স এর সহগ সমীকৃত করো। ক্লাসে কেউ একজন বলতো ভাইয়া, বাম পক্ষে এক্স এর সহগ কত? দুই নঙে এক্স এর সহগ সমীকৃত করে। এক্স এর সহগ -4, আর এইটা তো এক্স স্কোয়ার প্লাস 4a, সো এটা কোনো এক্স নাই, এটা হলো এটার সাথে 1 গুণ করলে bx প্লাস cx। সো এক্স কমন নিলে হয় b প্লাস c, এর মধ্যে তুমি b এর মানটা জানো -7/5, তাহলে c এর মান হবে 20 -27/5। তো আমরা a b c কোনটাই পাই গেছি। তাহলে নির্ণেয় আংশিক ভগ্নাংশ কিভাবে একটু দেখব। নির্ণেয় আংশিক ভগ্নাংশ, সেটা হলো এত ইকুয়াল টু এ কত ছিল -2/5, তো একবারে -2 নিচে 5, bx হলো 7/5 আর c হলো -27/5। তাহলে 5 নিচেই পাঠিয়ে দাও, উপরে 7x - 27, 5x স্কয়ার প্লাস, এটা অ্যান্সার হবে। যারা একবারে 7x/5 27/5, 5টাকে লসাগু করে নিচে পাঠিয়ে দিই, মানে b এর মান হচ্ছে 7x/5, এটা 27/5, 5 লসাগু করে নিচে চলে আসছে। আমাকে জানাও ম্যাথটা সবাই বুঝতে পারছো কিনা। ক্লাসে সবাই কি বুঝছো? ফাইন। তো অনুশীলনী গুলো আমাদের সব শেষ হয়ে গেছে, অনুশীলনীতে যত অঙ্ক ছিল আমরা, তোমরা সবাই জানো যে অনুশীলনের পাশাপাশি কাজ আছে কিছু, এই যে আংশিক ভগ্নাংশেরও কিছু কাজ আছে। তো তন্মধ্যে আমি একটা অঙ্ক তোমাদের দেখাই দিচ্ছি, সেই অঙ্কটা হচ্ছে এইটা, প্রথম নাম্বারটা। কিউব থাকলে কি করবা সেটা আমি একটু বলে নিই। গত ক্লাসে আমি মনে হয় বলছি যে কিউব থাকলে একবার a/x-1, b/ হবে x-1 হোল স্কয়ার, আর c/ হবে x-1। আশা করি বুঝতে পারছো, তাদের যত পাওয়ার হবে তত আস্তে আস্তে মানে একটা একটা করে বাড়তি লিখবা। স্কয়ার হইলে যেমন লিখি আমরা স্কয়ার ছাড়া স্কয়ার সহ, কিউব হইলে হচ্ছে 3টা হবে, পাওয়ার 4 হইলে হবে 4টা। তো রুলটা একটু মনে রাখো। কাজের মধ্যে থেকে আমি এই অঙ্কটা করাই দিচ্ছি। এই অঙ্কটা কেন করাই দিতেছি, এটাকে আগে আংশিক ভগ্নাংশ করে নিতে হবে, মানে সরি উৎপাদকের বিশ্লেষণ। যারা 1³ - x³, এইটাকে a³ - b³ এর সূত্রে ভাঙা যায়। উৎপাদকের বিশ্লেষণের সূত্র আছে a - b স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তো আসো আমরা উম নাম্বারটা একটু করাই দিচ্ছি। এটা এটার সাথে মিল আছে। কাজের অঙ্কগুলোও করতে হবে কিন্তু তোমাদের। কাজের প্রথমে উৎপাদকের বিশ্লেষণ, a - b স্কয়ার 1 স্কয়ার প্লাস ab প্লাস b। তো এটাকে আমরা যখন ধরবো, যারা কেউ কি বলতে পারবা যে এইটা কোন ফরম্যাটে পড়বে? এটা পড়বে হচ্ছে এই যে মাত্র করলাম a/1 - x, আর এখানে যেহেতু x স্কয়ার আছে তাহলে উপরে bx প্লাস c, x স্কয়ার প্লাস x প্লাস 1 থেকে সাজায় লিখলাম একই কথা। এটা ইকুয়েশন 1। তো এবার
এক নং এর উভয় পক্ষকে কি দ্বারা গুণ করবা? এক নং এর উভয় পক্ষকে এই হর দ্বারা গুণ করো, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 দ্বারা গুণ করে। তো এটা যদি গুণ করো তাহলে এটা হবে 1 into x square plus x plus 1 plus bx plus c 1 minus x, এই হলো 2। যথারীতি এই অঙ্কটাতেও যেটা প্রবলেম সেটা হচ্ছে একটাই মাত্র মান তুমি জানো, এটাকে মনে মনে 0 বসাইলে x এর মান হয় 1। তাহলে 2 নং এ x equal to 1 বসাইলে কি পাবা? 1 equal to a into 1 plus 1 plus 1 এর 3 হলো, আর এটা 0 হয়ে যাবে, এটা আলটিমেটলি 0, 1 minus 1 না লিখলেও চলে। 3a equal to 1, তার মানে এর মান হলো 1/3। তারপরে 2 নং এ x স্কয়ারের সহগ সমীকৃত করে, x স্কয়ারের সহগ সমীকৃত করো, তাইলে বামে হইলো 0, x স্কয়ার 9, ডানে কোথায় কোথায় x স্কয়ার আছে? ax স্কয়ার, আর এটার সাথে এটা গুণ করলে মাইনাস bx স্কয়ার, তাহলে x স্কয়ার কমন নিলে a মাইনাস b হয়, তার মানে a ইকুয়াল টু হলো b, তার মানে b এর মানও হবে 1/3। আর ফাইনালি x স্কয়ারের পরে x এর সহগ সমীকৃত করব, x এর সহগ এখানে 0, এখানে ax bx মাইনাস cx, তাহলে যেটা হবে 2 নং এ x এর সহগ সমীকৃত করে। দেখো বামে x নাই, তার মানে 0 ইনটু x বামে হলো, আর ডানে এটার সাথে এটা গুণ করো ax bx মাইনাস cx, তাহলে x কমন নিলে কি হবে? a প্লাস b মাইনাস c, তার মানে হলো c হলো a প্লাস b, a আর b দুইটাই 1/3 যোগ করলে হয় 2/3, তার মানে আমি a b c তিনটাই পেয়ে গেলাম। নির্ণেয় আংশিক ভগ্নাংশ কি হবে? নির্ণেয় আংশিক ভগ্নাংশ এর মান হলো 1/3, তাহলে উপরে 1, এটা ইকুয়াল হয়ে যাবে নিচে 3 into 1 minus 6, b হলো 1/3, c হলো 2/3, তাইলে এইটা নিচে হয়ে যাবে 3 আর উপরে x plus 2। তো এটাই হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশ, এটাই आंसर। একই টাইপের একাধিক অঙ্ক করলে দেখবা যে সহজ লাগবে, এই কারণে আমি যে টাইপের অঙ্কগুলো করাই দিচ্ছি প্রতিটা টাইপ ভাষায় ভালো মতো করি। একটা টাইপের কথা প্রশ্নে বলা নাই, আমি সেটা একটু দেখাই দিচ্ছি, উদাহরণে আছে। তো উদাহরণটা আমি বলে দিচ্ছি তোমাদের। আমি তোমাদের 3টা টাইপ করাইছি, চতুর্থ টাইপটা এখনো করা হয়, সেটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। সেটা দেখাই দিলে মোটামুটি থিওরিটিক্যাল পড়া শেষ, এমসিকিউ এর জন্য কয়েকটা টপিক পড়ব, তাইলে মোটামুটি অবশেষে 2 নাম্বার চ্যাপ্টারটা শেষ হবে। আর তোমাদের যারা আমি একটা কথা বলে রাখছি, সেটা হলো অনুশীলনী 2 এর শেষে কিন্তু সিকিউ আছে কয়েকটা, তবে সুবিধা হচ্ছে সিকিউ প্রত্যেকটা আমরা অলরেডি করে ফেলছি, মানে প্রত্যেকটা অঙ্কই অলরেডি করা হয়েছে। যেমন এইটা উৎপাদকের বিশ্লেষণ, এটা প্রমাণ করা, এটা আমি তোমাদের করাই দিছি সূত্রের প্রমাণ হিসেবে, এই অঙ্কটাও করাই দিছি। এই অঙ্কটা হচ্ছে 10-এর খ নাম্বার অঙ্ক। তো এখানে বলা হচ্ছে যে 10-এর না, অ্যাকচুয়ালি মনে হয় 9-এর। তো এটা এরকম ছিল যে x³ প্লাস y³ প্লাস z³ মাইনাস 3xyz ইকুয়াল টু 4 ইনটু, তো ওই অঙ্কটাই 1:4 আকারে প্রকাশ করতে বলছে। আর পাশাপাশি এই যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ যে চক্রক্রমিক প্রতিসম কিনা সেগুলো আমি একটু দেখাই দিব, যে এই যে এটা চক্রক্রমিক রাশি কিভাবে প্রমাণ করে সেটা আমি ক্লাসে একটু পরেই দেখাবো। চক্রক্রমিক প্রতিসম
তো বাকি অঙ্কগুলা তোমরা অলরেডি করে ফেলছো, যে এই অঙ্কটা হুবহু ছিল বইয়ের মধ্যে। প্রতিটা অঙ্কই করবা। এই যে ভাগশেষ উপপাদ্য, উৎপাদক উপপাদ্যের এই ম্যাথগুলো আছে, তারপরে আংশিক ভগ্নাংশে প্রকাশ করা, তো সবগুলো নিয়মই আমি মোটামুটি করাইছি। তোমাদের কাজ হবে এই 4টা সিকিউ কমপ্লিট করা। এর মধ্যে 12 ক আর 13 ক আমি করাই দিব এখন, কারণ হচ্ছে এই দুটা তুমি এখনো শিখো না। ওকে, তো অপ্রকৃত ভগ্নাংশের একটা ম্যাথ আগে করাই। উদাহরণটা হলো x³ বাই x² মাইনাস 36 কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করে। তো এখানে x³ আছে, এখানে x² আছে। ধরি কেউ কি বলতে পারবা যে আগে x² মাইনাস 36 কে কি বলা যায়? x প্লাস 36 x প্লাস 6 x মাইনাস 6। তো ধরি কেউ কি বলবা x³ কে x² দিয়ে ভাগ করলে কত হয়? x থাকে। তো আংশিক ভগ্নাংশটা শুরু হবে এরকম, x প্লাস a বাই x প্লাস 6 b বাই x মাইনাস 6। এই হলো ইকুয়েশন 1। এবার বাকিটুকু বোধহয় তোমরা পারো। 1 নংয়ের উভয় পক্ষকে এটা দ্বারা গুণ করো, না লিখিয়া x³ ইকুয়াল টু হবে x ইনটু x প্লাস 6 x মাইনাস 6 প্লাস a ইনটু x মাইনাস 6 b ইনটু x প্লাস 6। এবার 2 নংয়ে কি বসাবা? মনে মনে এটা 0 বসাইলে মাইনাস 6 কিউব মাইনাস 216, আর মাইনাস 6 বসাইলে কি হয়ে যায়? এটা 0 হয়ে যায়। মাইনাস 6 বসাইলে a ইনটু মাইনাস 12, আর মাইনাস 6 বসাইলে এটাও 0 হয়ে যায়। তো মাইনাস মাইনাস কাটা গেল, 216 কে 12 দ্বারা ভাগ করো, কত হয়? 216 কে 12 দ্বারা ভাগ করলে হয় 18। ওকে, তো এ গেল। আবার 2 নংয়ে কি বসাবা? এটা হলো x ইকুয়াল টু মাইনাস 6 বসাইছো, আর 2 নংয়ে বসাবা x ইকুয়াল টু 6। তাহলে কি হবে? 6 কিউবে 216, আর এখানে হবে হচ্ছে 6 বসাইলে এটাও 0 হয়ে যায়, এটাও 0 হয়ে যায়, আর এটা 12 বি হবে। তো বি এর মানও 18 হবে। তো এ আর বি দুটোই 18। নির্ণেয় আংশিক ভগ্নাংশ কি লিখবো? এটা হবে 18 বাই x প্লাস 6, 18 বাই x মাইনাস 6 will be the answer। আংশিক ভগ্নাংশের মধ্যে অপ্রকৃত ভগ্নাংশ যদি থাকে, তাহলে মনে রাখবা লবের সর্বোচ্চ পাওয়ারকে হরের সর্বোচ্চ পাওয়ার দিয়ে ভাগ করবে। এটা যদি 2x³ থাকতো তাহলে এখানে 2x, কারণ 2x³ কে x² দিয়ে ভাগ করলে 2x থাকে। আশা করি বুঝতে পারছো। রুলটা হলো লবের সর্বোচ্চ পাওয়ারকে হরের সর্বোচ্চ পাওয়ার দিয়ে ভাগ করবা। কখন অপ্রকৃত হয়? যখন লবের পাওয়ার হরের সমান অথবা তার চেয়ে বড় হয়। মানে ধরো নিচে x² আছে, উপরে যদি x² বা x³ বা x4 থাকে, তাহলে হলো অপ্রকৃত। আই থিংক তোমরা অপ্রকৃত ভগ্নাংশটা বুঝতে পারছো। এই টাইপের উদাহরণ একটা আছে বইয়ে। স্টুডেন্টদের উপস্থিতি আজকে অনেক কম দেখতে পাচ্ছি, কেন বুঝলাম না। যাই হোক, তো আমরা অনুশীলনী 2 এর থিওরিটিক্যাল পড়া শেষ হয়ে গেছে। আমরা এবার চলে আসব 3টা জিনিস আমরা পড়ব এমসিকিউ এর জন্য বা 2 মার্কের কোশ্চেনের জন্য। এক হচ্ছে সমমাত্রিকতা। যারা এটা হলো 3 চলকের বহুপদী। সাপোজ এইটা একটা বহুপদী 3 চলকের। দেখো তো প্রত্যেকটার পাওয়ার 3 না? x³ 3টা x আছে, y³ 3টা y আছে, z³ 3টা z, মানে চলক কয়টা করে আছে? আর x y z এখানেও চলক 3টা। একটা রাশিতে যদি সবগুলা পদে বা সবগুলা আলাদা আলাদা পদের মধ্যে
পাওয়ারটা যদি সেম থাকে, মানে চলকের মাত্রা যদি সমান থাকে, তাহলে সেটাকে সমমাত্রিক রাশি বলা হয়। সাপোজ আরেকটা উদাহরণ দিই, পি অফ এবিসি, এটা হলো এবি প্লাস বিসি প্লাস সিএ। এরা দেখো তো প্রত্যেকটার মধ্যেই দুটা করে করে চলক আছে না, তার মানে এই রাশিটা সমমাত্রিক হবে না? সবাই কি আমার কথা বুঝতেছো? কিন্তু কিন্তু এই রাশিটা যদি এমন হয় এ স্কোয়ার বি প্লাস বিসি স্কোয়ার প্লাস সিএ কিউব, তাহলে কি সমমাত্রিক হবে? এইটা 3 মাত্রা 3 মাত্রা, এটা 4 মাত্রা হয়ে গেছে, সো এটা সমমাত্রিক হবে না। কিন্তু যেই রাশিতে সবগুলা পদে মানে চলক সংখ্যা সমান হবে, সেটাকে আমরা সমমাত্রিক রাশি। আশা করি বুঝতে পারছো। 2 নাম্বার, চক্রক্রমিক। চক্রক্রমিক রাশির শর্ত হচ্ছে পি অফ এবিসি ইকুয়াল টু পি অফ বিসিএ ইকুয়াল টু পি অফ সিএবি যদি হয়। মানে সাপোজ আমরা চক্রক্রমিক রাশির সংজ্ঞা জানি, এ দিয়ে স্টার্ট হলে এবিসি, বি দিয়ে স্টার্ট হলে যদি বিসিএ, আর সি দিয়ে স্টার্ট সিএবি, মানে আমি যেই রাশি দিয়ে স্টার্ট করি, আমি যদি একই সিকোয়েন্সে ঘুরি, তাহলে রাশিটার মান যদি সেম হয়, তাহলে আমরা এটাকে চক্রক্রমিক রাশি বলতে পারবো। সাপোজ একটা উদাহরণ আমি দিচ্ছি, পি অফ এবিসি ধরো এটা, এবি এবি বিসি সি, পি অফ বিসিএ কত হবে বলো তো ভাইয়া? বিসি সিএ এবি। আর পি অফ সিএবি কত হবে? সিএ এবি। তার মানে পি অফ এবিসি, পি অফ বিসিএ আর পি অফ সিএবি কোনটা কিন্তু সমান, আগে পরে লেখা হয়েছে। তার মানে এই রাশিটাকে আমি চক্রক্রমিক বলতে পারি। যারা তোমরা আমাকে একটু বলো তো যে পি অফ এবিসি যদি এমন হয় এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, তাহলে এটা কি চক্রক্রমিক হবে? দেখো এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। পি অফ বিসিএ হলে কি হবে? বি মাইনাস সি, সি মাইনাস এ, এ মাইনাস বি। আর পি অফ সিএবি হলে কি হবে? সি মাইনাস এ, এ মাইনাস বি। তো তিনটাই যেহেতু সমান, তার মানে এই রাশিগুলো চক্রক্রমিক। তো নিশ্চয়ই বুঝছো চক্রক্রমিক কিভাবে হয়, যে শুরুটা যদি আমি এ দিয়ে করি তাইলেও যা হয়, শুরুটা যদি বি দিয়ে করি তাইলেও তা হয়, শুরুটা সি দিয়ে করলেও রাশিটার মান পরিবর্তন হয় না। তাহলে এই রাশিগুলোকে চক্রক্রমিক বলা হয়। আর লাস্ট হইল প্রতিসম। প্রতিসমতা হইলো যে কোনো দুইটা রাশি যদি আমি উল্টায় দিই, মানে ঘুরায় না, জাস্ট দুইটা রাশি যদি সোয়াপ করে দিই, তাহলেও যদি মানটা সমান হয়, সাপোজ বি আর সি উল্টায় দিচ্ছি, মানে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে না, জাস্ট দুইটা সোয়াপ করবে, তাহলেও যদি রাশিটা সমান হয়, তাহলে আমি প্রতিসমতা বলবো। তো ভাইরা আমাকে একটু বলো যে পি অফ বিএসি এই রাশিটা কি প্রতিসম হবে? এ আর বি ঘুরায় দাও, বিএসি যদি দাও, দেখো বিএ প্লাস এসি প্লাস সিবি, এটা কিন্তু এটা সমানই আছে, আগে পরে লেখাটা তো কোনো ঘটনা না। তার মানে এই রাশিটা প্রতিসমও হবে। চক্রক্রমিক আর প্রতিসমের মধ্যে একটু প্যাচ লাগে অনেক। চক্রক্রমিক হচ্ছে যে সিকোয়েন্সটা আলাদা আলাদা হবে, মানে এ বি সি, বি সি এ, সি এ বি, মানে পুরোটা ঠিক থাকবে। আর প্রতিসমতা হচ্ছে যে কোনো দুইটা সোয়াপ করে দিব, এর জায়গায় বি, বির জায়গায় এ চলে যাবে, তাতেও যদি সমান হয়। চক্রক্রমিক হইলেই যে প্রতিসম হবে তা কিন্তু না। আমি একটু উদাহরণ দেখাবো, তাহলে তুমি বুঝতে পারবে। এই যে এখানে বলা হচ্ছে যে এই যে ম্যাথটা করতে পারছো, পি অফ এবিসি, এ প্লাস বি প্লাস সি, এবি প্লাস বিসি প্লাস সি, এই রাশিটা চক্রক্রমিক আর প্রতিসম কিনা আমাকে কারণ সহ উল্লেখ করতে হবে। আসো আমরা একটু কারণ সহ দেখি। 13 ক নাম্বার, বাকি ম্যাথ গুলো অনুশীলনীতে আছে দেখি, আমি করাইলাম না। তোমাদের কাজ হচ্ছে চ্যাপ্টার সিকিউ পুরোপুরি কমপ্লিট করো, তাহলে মোটামুটি বলা যায় চ্যাপ্টারটা শেষ হয়েছে।
13 এর ক p of abc equal to a plus b plus c ab plus bc plus c abc দিয়ে শুরু করছো তো, এবার bc a বলো, তাহলে কি হবে b plus c plus a bc plus ca plus a, আর শুরুটা করো c দিয়ে, c এ তাহলে হবে c plus a plus b ca plus ab, যেহেতু এই তিনটা সমান p of abc p of bca p of cab তিনটাই যেহেতু সমান, সুতরাং অর্থাৎ p of abc একটি চক্রক্রমিক রাশি। এবং এটা চক্রক্রমিক প্রমাণ হলো। আর ইসে কিভাবে হবে, আবার যে কোনো দুইটা সোয়াপ করো, সাপোজ এ আর বি ঘুরে দাও, বিএসসি বিএসসি যদি করো তাহলে কি হবে বি প্লাস এ প্লাস সি বিএ প্লাস এসি প্লাস সি, তাতে কিন্তু মানের পরিবর্তন হয়, মানে অর্থাৎ আমি বলতে পারবো পি অফ এবিসি ইকুয়াল টু পি অফ বিএসসি। যেহেতু পি অফ এবিসি আর পি অফ বিএসসি সমান, যে কোনো দুটা মান চেঞ্জ করলেও সমান আছে, তার মানে অর্থাৎ পি অফ এবিসি রাশিটি কি হবে, পি অফ এবিসি রাশিটা প্রতিসম রাশি। আশা করি সবাই বুঝতে পারছো চক্রক্রমিক আর প্রতিসম হওয়ার মানে আলাদা আলাদা ক্ষেত্র, যে কোনো দুটা সোয়াপ করবা, তাহলে যদি প্রদত্ত রাশির সমান হয় তাহলে প্রতিসম। আর চক্রক্রমিকের ক্ষেত্রে সিকোয়েন্স ঠিক থাকতে হবে, এ বি সি বি সি এ সি এ বি, মানে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ সিকোয়েন্স মিলতে হবে। সবাই কি আমার কথা বুঝছো? এরকম আছে 12 নাম্বার, এটা একটু দেখে নিব। 12 নাম্বারে বলা হয়েছে এটা একটা চক্রক্রমিক রাশি, দেখো আমার মনে হয় এটা পারবা তুমি। এক্স ওয়াই জেড, তারপরে কি করবা ওয়াই জেড এক্স আর জেড এক্স ওয়াই, এই তিনটা সমান প্রমাণ করে দিবা, তাহলে চক্রক্রমিক রাশি হয়ে যাবে। 12 ক নাম্বারটা কি পারবা আমাকে একটু জানাও। জি স্যার। এটা একদম সহজ, একই নিয়মে যে কোনো এরকম উৎপাদক আসলে, আচ্ছা আমি একটু তোমাদের কাছে জানতে চাই, এই রাশিটা কি সমমাত্রিক হবে বলতো? প্রত্যেকটা গুণ করলে এ স্কোয়ার বি এ বি সি সি এ স্কোয়ার, প্রতিটার মধ্যে কি তিনটা করে করে রাশি থাকে না? গুণ করে দেখো 9টা রাশি হবে, প্রত্যেকটার মধ্যে তিনটা তিনটা করে চলক আছে, এই কারণে এটা সমমাত্রিকও হবে, তাই না? সবাই কি আমার কথা বুঝতেছো? এখানে দুইটা অবজেক্টিভ আছে, আমরা একটু দেখে আসবো। সো উদাহরণ হিসেবে আরো অনেক ম্যাথই করানো যেতে পারে। তোমরা এই 4টা সিকিউ সম্পর্কে আমি একটু আইডিয়া দিয়ে দিই, তাইলে তোমাদের বাসায় হোমওয়ার্ক সুবিধা হবে। এই যে সবাই একটু দেখে নাও, কোনো কিছুকে আদর্শ রূপে লিখে মুখ্য সহগ নির্ণয়। আদর্শ রূপ হইল ভেড়া বড় থেকে ছোট পাওয়ারে সাজায় লিখা, মানে এটা কিন্তু সাজানো নাই,
কিভাবে লিখবা? 4x to the power 4 plus 12x cube plus 7x square minus 3x minus 2. তো এটা হলো আদর্শ রূপ, আর মুখ্য সহগ হইল x এর সর্বোচ্চ পাওয়ার, মানে x এর সর্বোচ্চ পাওয়ারের সাথে যে সহগটা আছে, x এর সর্বোচ্চ পাওয়ার হইল x to the power 4। তাহলে বলো তো মুখ্য সহগ কত? 4 হবে। সবাই কি বুঝতেছো? মানে x এর সর্বোচ্চ পাওয়ারের সাথে যেটা সহগ আকারে থাকবে, গুণ আকারে, সেটাকে বলা হয় মুখ্য সহগ। আর আদর্শ রূপ হইল বড় থেকে ছোট সাজায় লেখা। পারবা ক্লাসের সবাই? এটা যদি বানায় দেওয়া হয়, জি স্যার। কেউ কি বলতে পারবা কিউ অফ এক্সটা কি আদর্শ রূপে আছে আর মুখ্য সহগ কত? কিউ অফ এক্সটা কি আদর্শ রূপে আছে? হ্যাঁ, আদর্শ রূপেই আছে। আর মুখ্য সহগটা কত বলতো ভাইয়া? 6। সবাই কি বুঝতেছো? এবারে আসো, লাস্ট যেটা পড়াবো সেটা হলো মাত্রা। বহুপদীর মাত্রা আমরা মনে হয় ফার্স্ট ক্লাসে একটু বলছিলাম। এই বহুপদীর কিউ অফ এক্স এর মাত্রা কত বলতো? মাত্রা হলো সর্বোচ্চ ঘাত বা সর্বোচ্চ পাওয়ার। মাত্রা হলো 4, আর এই বহুপদীর মাত্রা হলো 3। একটা 4 মাত্রার বহুপদীকে 3 মাত্রা দিয়ে ভাগ করলে উপরে x টু দি পাওয়ার 4 আর নিচে x কিউব কাটাকাটি করলে কত থাকে বলতো? x। তাইলে বলতো ভাগফলের মাত্রা কত হবে? 4 মাত্রা আর 3 মাত্রা ভাগ করলে হবে 1 মাত্রা। তার মানে কিউ অফ এক্স কে পি অফ এক্স দিয়ে ভাগ করলে ভাগফলটির মাত্রা হলো 1। গুণ করলে মাত্রা হয়ে যায় তো x টু দি পাওয়ার 4 আর x কিউব গুণ করলে 7 হয়ে যায়। তার মানে গুণফলের মাত্রা হয়তো 7 আর ভাগফলের মাত্রা হবে 3। এটা অনেকটা সূচকের মতো। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? এরা সূচকের মতো মাত্রা গুণ করলে পাওয়ারের যোগ হয় আর ভাগ হইলে পাওয়ারের বিয়োগ হয়। মনে থাকবে সবার? ক্লাসের সবার? তো ভাইরা তোমাদের কাজ হচ্ছে 12, 13, 14, 15 চারটা সিকিউ কমপ্লিটলি সুন্দরভাবে করবা। কোনো প্রবলেম থাকলে আমাকে দেখাবা। গত বছরের নোট আমার কাছে এটা করা আছে, স্টুডেন্টরা আমাকে সাবমিট করছে। তোমরা যদি কোনোটা না পারো আমি তোমাকে সলিউশনটা দিলে তুমি মিলাই নিতে পারবে। তোমরা ভাইরা এই চারটা সিকিউ খুব মনোযোগ দিয়ে করবে, আর বইয়ের অঙ্ক তো করবাই। আর হায়ার ম্যাথ অনুশীলনী 2 এর কারণে আমরা হায়ার ম্যাথ পরীক্ষা নিতে পারতেছিলাম না, এটা এখন মোটামুটি শেষ হয়েছে। তো ঈদের আগে আমি 2 অধ্যায়ের উপরে একটা প্রশ্ন দিব তোমাদের। তোমাদের আগামীকালকে ক্লাস হবে, কিন্তু তারপরের সপ্তাহটা ঈদের জন্য বন্ধ থাকে। তো তোমরা অনেকটা দিন সময় পাবা, তো মাঝখানে 2 এর পরীক্ষাটা দিয়ে ফেলবা। বুঝছো সবাই? ওকে, আগামীকালকে দেখা হচ্ছে। আগামীকালকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করবো। আমাদের 2টা চ্যাপ্টারই শেষ হয়ে গেছে, জেনারেল ম্যাথ আর হায়ার ম্যাথ। সিলেবাস দেখে আমরা একটা নতুন চ্যাপ্টার স্টার্ট। ভালো থাকো।